নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। অভিমুখ আমাদের একটি সেগমেন্ট রয়েছে। এই অভিমুখে আমরা কিন্তু বিভিন্ন ব্যক্তিত্বদের নিয়ে কথা বলি এবং তাঁর ভবিষ্যৎ প্রকল্প বা তিনি কি করছেন তা নিয়ে কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। তাঁর মন্তব্যের মধ্যে দিয়ে, তার বক্তব্যের মধ্য দিয়ে। আজকে যার সঙ্গে আমরা কথা বলব, তিনি আপনাদের কাছে অনেক পরিচিত, আমাদের কাছে অনেক পরিচিত এবং অনেক কাজ করে যাচ্ছেন। তাঁর যদি যেই জায়গা থেকে তিনি উঠে এসছেন, সেটা কিন্তু একটি বর্ধিষ্ণু জায়গা। যে জায়গাটা উত্তর ত্রিপুরা বা ফটিকরায়, ধ ধলাই বা ঊনকোটি যেটা বলেন আপনারা, ওখানে কিন্তু বেশ কাজ করে যাচ্ছেন এবং প্রত্যেকের কাছে একটা পরিচিত মুখ এবং প্রিয় মুখ হয়ে উঠেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আপনাদের, আমাদের প্রত্যেকের প্রিয় মানুষ। প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। আপনাকে স্বাগত। নিউজ নাও পর্দায়। নমস্কার। কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আ প্রথমেই যেটা জানতে চাইবো, আপনি ফটিকরায় একটা মেলা শুরু করেছেন, মিলন মেলা। সেটা কবে থেকে শুরু করেছেন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার যে মেলার বিষয়ে আপনি বলেছেন, আমি যখন 2018 সালে প্রথম বিধায়ক হিসেবে নির্বাচিত হই ফটিকরায় বিধানসভা কেন্দ্র থেকে, তখন থেকে আমার একটা উদ্দেশ্য ছিল বা স্বপ্ন ছিল যে বর্তমান যুব সমাজ যেভাবে নেশার দিকে ধাবিত হয়ে বিপদগামী হচ্ছেন, বিপথে পরিচালিত হচ্ছেন, তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসা, একটা সুন্দর জীবন উপহার দিতে গিয়ে তাদেরকে আমাদের প্রতিনিয়ত মোটিভেট করতে হবে, উৎসাহিত করতে হবে। এই উদ্দেশ্য নিয়েই আমি প্রথমেই 2019 সালে ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে সবচেয়ে জনপ্রিয় মিলন মেলা শুরু করেছি। এটা 4 দিনের মেলা ছিল এবং এই মেলাটা মূলত সাংস্কৃতিক বিনোদনমূলক মেলা এবং যুবকদেরকে আকর্ষণ করা এবং তাদেরকে উৎসাহিত করাই মূল উদ্দেশ্য ছিল। এবং আমাদের মেলার যেটা ডিজাইন ছিল, প্রথম দিন আমাদের প্রতিদিন সন্ধ্যা 5টা থেকে 8টা পর্যন্ত স্থানীয় যারা ক্ষুদে শিল্পীরা আছে, যারা আমাদের জেলার শিল্পীরা আছে, যারা গান করে, নৃত্য করে, বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজায়, তাদের প্রতিভাকে তুলে ধরা মিলন মেলার মঞ্চে। তো প্রতিদিন সন্ধ্যা 5টা থেকে 8টা পর্যন্ত স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান, 8টা থেকে 10টা পর্যন্ত রাজ্যের বা বহিরাজ্যের যারা বিশিষ্ট শিল্পীগণ আছেন তাদেরকে সুযোগ দেওয়া বা তাদের মাধ্যমে আমাদের এলাকার বা রাজ্যের মানুষকে সাংস্কৃতিক বিনোদন দেওয়া। তো সেই অনুযায়ী আমরা মেলা 4 দিনের শুরু করেছি। প্রথম দিন রাজ্যের লোকাল আর্টিস্টরা করবে, দ্বিতীয় দিন বাংলাদেশ থেকে আমরা ফোক আর্টিস্ট এনেছি, যেহেতু আমাদের গ্রামীণ এলাকার মানুষ লোকসঙ্গীত বা বাউল সঙ্গীতের সাথে এদের টানটা অনেক বেশি এবং বাংলাদেশ আমাদের খুব কাছের এবং বাংলাদেশের সাথে আমাদের সাংস্কৃতিকগত, ভাষাগত অনেক কিছু মিল আছে। তো আমি সেই সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে দ্বিতীয় দিন আমরা বাংলাদেশ থেকে কাউকে না কাউকে এনে মানুষকে গান শোনাবো, লোকগান শোনাবো। তৃতীয় দিন কলকাতার কোনো না কোনো সঙ্গীত শিল্পীকে এনে আমরা গান করাবো এবং চতুর্থ দিন যেটা ক্লোজিং সেরেমনি হবে, সেটা বোম্বের কোনো না কোনো প্লেব্যাক সিঙ্গারকে দিয়ে আমরা প্রোগ্রাম করাবো। সেই অনুযায়ী 2019 সাল থেকে শুরু হয়ে 2024 সাল পর্যন্ত আমরা প্রায় 4 বছর মেলা করেছি। 1 বছর কোভিডের কারণে আমরা করতে পারিনি এবং 1 বছর বিধানসভা নির্বাচনের কারণে করতে পারিনি, কারণ মেলাটা মূলত ফেব্রুয়ারি বা জানুয়ারি মাসে হয় আমার এখানে। তো যেহেতু 2023 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন ছিল, সেই কারণে আমরা করতে পারিনি। তাই এখন পর্যন্ত 4 বছর আমরা মেলা করেছি এবং এই মেলা বর্তমানে রাজ্যের মানুষের কাছে একটা জনপ্রিয় এবং আকর্ষণীয় মেলা হয়ে সবার কাছে পরিচিতি লাভ করেছে। এই বছরও আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই ফটিকরায় এলাকায় যেটা আমরা মেলা করছি বা রাজ্যের প্রত্যেকটা মানুষের প্রত্যাশিত মেলা, সেটা আমরা এই বছর 29 জানুয়ারি থেকে আগামী 1 ফেব্রুয়ারি এই 4 দিন ব্যাপী ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে মিলন মেলা অনুষ্ঠিত হবে। অন্যান্য বছরের মতো এই বছরও আমরা 4 দিনের মেলা রেখেছি। প্রতিদিন সন্ধ্যা 5টা থেকে 8টা পর্যন্ত স্থানীয় শিল্পীদের দ্বারা অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। 8টা থেকে 10টা পর্যন্ত স্থানীয় বা আমাদের রাজ্যের যারা বিশিষ্ট শিল্পী আছেন তাদের দ্বারা প্রথম দিনের আমরা প্রোগ্রাম করব। দ্বিতীয় দিন এবছর যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঠিক 5টা থেকে
8টা পর্যন্ত আমাদের স্থানীয় শিল্পীরা প্রোগ্রাম করবে। 8টা থেকে 10টা পর্যন্ত বিশেষ যেটা অনুষ্ঠান রয়েছে, এই বছর আমরা এই 8টা থেকে 10টা প্রোগ্রামে দ্বিতীয় দিন আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ তথা কলকাতার অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী, যিনি সারেগামাপার একজন জাজ হিসাবেও কাজ করেন, ইমন চক্রবর্তীকে আমরা দ্বিতীয় দিন সন্ধ্যা 8টা থেকে 10টা পর্যন্ত তিনি পারফর্ম করবেন। তৃতীয় দিন আমাদের মিলন মেলার সন্ধ্যায় অনুরূপভাবে 5টা থেকে 8টা স্থানীয় শিল্পীরা প্রোগ্রাম করবে। আর 8টা থেকে 10টা কলকাতার আরেকটা বিশিষ্ট ফোক অ্যান্ড রক ব্যান্ড, নাম হচ্ছে ফকিরা। তো ফকিরা ব্যান্ড আমাদের মিলন মেলার তৃতীয় দিনের সন্ধ্যায় তারা আমাদের গান শোনাবেন। আর চতুর্থ দিন অর্থাৎ ক্লোজিং সেরেমনিতে আমাদের ভারতবর্ষের বিখ্যাত সঙ্গীত শিল্পী, রেনাউন্ড প্লেব্যাক সিঙ্গার কুনাল গাঞ্জাওয়ালা ক্লোজিং সেরেমনিতে সন্ধ্যা 8টা থেকে 10টা প্রোগ্রাম করবে। তো এই আমাদের প্রোগ্রাম মিলন মেলার অনুষ্ঠান সূচি। আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যের সমস্ত নাগরিককে আমি আমন্ত্রণ জানাতে চাই, আসুন আপনাদের সবার উপস্থিতিতে আমাদের 2025 সালের মিলন মেলা ঐতিহাসিক এবং সফল রূপ পাক, এটা আমি আবেদন করছি। আপনাদের সবার আন্তরিক উপস্থিতি আমরা কামনা করছি। এই মিলন মেলা কিন্তু অলরেডি ঐতিহাসিক মেলা হয়ে দাঁড়িয়েছে। এর আগে ফটিকরায় যে শুধু মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয় ছিলেন তা নয়, বিভিন্ন সময় বিভিন্ন পার্টির নেতৃত্বরা ওখানে এসছেন, কিন্তু ততটা ওখানে উন্নত হয়নি এই সময়টা যতটা উন্নত হয়েছে। আমরা এটাও জানি যে ফটিকরায়ে অনেক আছে যারা একদম বোর্ডে স্ট্যান্ডও করেছে। অনেক ছেলেমেয়েরা আছে যারা এখনো বিদেশে দারুণভাবে কাজ করে যাচ্ছেন, চাকরি করছেন। ভীষণভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ফটিকরায়ের নামটা। এতটাই উন্নত জায়গা, আপনারা প্রত্যেকে চিনেন। আপনার এই যে মেলাটা, মিলন মেলা করার যে উদ্দেশ্যটা, এটা কিভাবে আপনার মাথায় এলো? 2018 বা 19 থেকে শুরু করেছেন আপনি। কিভাবে এলো এই মেলাটা মাথাটা? দেখুন মানুষ কিন্তু মানুষের যে জীবনটা না, সেখানে যেমন পরিশ্রম থাকবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, এই সব কিছুর মাঝেও আমরা মানে সারাদিন পরিশ্রম করে একটা সময় কিন্তু আমাদের বিনোদন প্রয়োজন পড়ে। আর এই বিনোদন কিন্তু বা আমাদের মানসিক তৃপ্তি যেটাকে আমরা বলে থাকি বা মানসিক শান্তি, সেটা কিন্তু এই সঙ্গীত জগতই আমাদের দিতে পারে। এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের ফটিকরা এলাকা একটা গ্রামীণ এলাকা। আজ আগরতলা শহর বলুন বা বিভিন্ন যেগুলি মানে আমাদের ডেভেলপড টাউনগুলি রয়েছে, সিটি রয়েছে, সেখানকার মানুষ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি উপভোগ করার তাদের একটা সুযোগ থাকে বা সরকারি প্রোগ্রাম থাকে, বিভিন্নভাবে মানুষ সুযোগ পেয়ে যায়। কিন্তু গ্রাম এলাকার মানুষ কিন্তু সেই সুযোগটা তাদের কাছে হয়ে ওঠে না। এটা আপনি ঠিকই বলেছেন, এর আগেও সরকার ছিল, বিধায়ক ছিল, কিন্তু কেউ এমনভাবে আমাদের গ্রামীণ এলাকার মানুষের মধ্যে বিনোদন পৌঁছে দেওয়া, সাংস্কৃতিক চেতনাকে জাগ্রত করা বা বিশেষ করে অত্র ওই এলাকার যারা শিল্পীরা আছে তাদের মেধাকে তুলে ধরার কোনো সুযোগ কিন্তু বিগত দিনে ছিল না। তো আমার মূলত উদ্দেশ্য ছিল আমাদের গ্রামের মানুষ যারা এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা বিনোদন থেকে বঞ্চিত আছে তাদেরকে সুযোগ করে দেওয়া। আর আমাদের জেলার বা আমাদের এলাকার যে সমস্ত ক্ষুদে শিল্পীরা আছে যারা অনুষ্ঠান করছেন কিন্তু তারা তাদের ট্যালেন্টকে তুলে ধরার সুযোগ পাচ্ছেন না, শহরে গিয়ে তারা সুযোগ পায় না, গ্রামে সেইভাবে প্রোগ্রাম হয় না, তাহলে তারা কোথায় যাবে? তাদের এই যে ট্যালেন্ট তারা তৈরি করেছে, তাদের মধ্যে যে ইনার ক্যাপাসিটি আছে, ট্যালেন্টগুলি আছে, এটাকে বিকশিত করতে হবে। তো তাদের মানে অন্তর্নিহিত মেধাকে বিকশিত করার জন্য একটা মঞ্চ আমরা তৈরি করেছি, মিলন মেলা। তার সাথে সাথে গ্রামীণ এলাকার যারা সাধারণ মানুষ আছেন, গরিব মানুষ আছেন, তারাও যাতে মনের আনন্দে 4টা দিন এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনেক বেশি উৎসাহ তারা পায়, শক্তি পায়, এনার্জি যাতে পায়, এবং তারাও যাতে প্রতিনিয়ত তাদের কাজে এরকম মানসিক শান্তি নিয়ে আনন্দ ফুর্তির সাথে তারা করতে পারে, এই উদ্দেশ্য নিয়েই আমার মিলন মেলার আয়োজন। আর মোর ওভার যাতে যুবকদেরকে আমরা নেশার নামক যে ব্যাধি, এই ব্যাধি থেকে মুক্ত করে তাদেরকে যাতে একটা পজিটিভ আমরা লাইফ দিতে পারি, পজিটিভ একটা সোসাইটি তুলে ধরতে পারি, এই উদ্দেশ্যই মিলন মেলার পেছনে রয়েছে। তো আমি বিশ্বাস করি এই মিলন মেলা শুধুমাত্র সাংস্কৃতিক বিনোদনমূলকই অনুষ্ঠান নয়, বর্তমান প্রজন্মে যে সমস্ত শিল্পীরা আছে, ক্ষুদে শিল্পীরা আছে, তারাও কিন্তু অনেক বেশি মোটিভেট হওয়ার সুযোগ রয়েছে। তাদের মধ্যেও কম্পিটিশন তৈরি হবে যে এই বছর আমার পারফরমেন্সটা ভালো
হয়নি, আমি সামনের বছর আরো ভালো করবো। অর্থাৎ আমি দেখেছি, আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, এই মিলন মেলাকে কেন্দ্র করে আমাদের জেলায় বর্তমানে যারা শিল্পীরা আছে তাদের মধ্যে ভীষণ প্রতিযোগিতা, এবং এত বেশি টিম আসে যাদেরকে আমরা সুযোগ দিতে পারি না। এবং আমরা বর্তমানে বলছি যে মিলন মেলার স্টেজে তারা পারফর্ম করবে যারা আমাদের গ্রামীণ স্তরের থেকে কম্পিটিশন হবে, প্রয়োজন আপনারা নিজেদের মধ্যে কম্পিটিশন করুন, আপনাদের যারা বেস্ট পারফর্মার হবে তাদেরকে সুযোগ দিন মিলন মেলাতে। কারণ মনে করুন 100, 150, 200 টিম তারা প্রোগ্রাম করতে চাইছে, কেউ পার্সোনাল, কেউ সোলো, এত টিমকে তো আমরা সুযোগ দিতে পারছি না। তো আমরা বলছি যে আমাদের জেলার যারা বেস্ট পারফর্মার থাকবে তাদেরকে আমরা দেব, কিন্তু এতে করে কি হচ্ছে, যারা সুযোগ পাচ্ছে না তাদের মধ্যে কিন্তু একটা জেদ তৈরি হচ্ছে, তাদের মধ্যেও একটা প্রতিযোগিতার মানসিকতা তৈরি হচ্ছে যে ঠিক আছে এই বছর আমি সুযোগ পাইনি, সামনের বছর আমি ভালো প্রোগ্রাম করব যাতে আমিও মিলন মেলার মঞ্চে প্রোগ্রাম করতে পারি। তো অর্থাৎ সব মিলিয়ে ছেলে মেয়েদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে, মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে, এবং প্রত্যেক বছর আমি দেখি এই যে গত প্রায় 4-5 বছর যাবৎ মানুষ অপেক্ষায় থাকেন কবে মিলন মেলা হবে ফটিকরা, আমরা যাব। এবং তার বাইরেও আমি আপনাকে বলে রাখি, ফটিকরা এলাকা, কুমারঘাট, কৈলাসহর বিভিন্ন লোক বাইরে হয়তো চাকরি সূত্রে বা তারা বাইরে থাকেন, কেউ পড়াশোনার সূত্রে থাকেন, যখনই তারা খবর পায় মিলন মেলা হচ্ছে তারা সাথে সাথে ছুটি নিয়ে কিন্তু এই 4-5 দিন এখানে আসে এবং আনন্দ ফুর্তি করে, এবং পরবর্তী সময় আবার তারা যায়। তো সব মিলিয়ে এটা বর্তমানে শুধু একটা মিলন মেলা শুধু একটা নাম নয়, এটা মানুষের আবেগ হিসাবে মানে রূপান্তরিত হয়েছে, মানুষের একটা মানে অন্তর্নিহিত একটা কি বলে আনন্দ খুঁজে নেওয়ার একটা স্থান হয়ে দাঁড়িয়েছে। আমি পুনর্বার আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ করব, আসুন এই বছরের মিলন মেলা আমরা সবাই মিলে মানে গ্র্যান্ড সাকসেস করব, এই প্রত্যাশা আমি সবার প্রতি রাখছি। এই মিলন মেলা শুধু সবাই মিলে হইচই করবে, আনন্দ করবে তা নয়। ছোট, ছোট যারা নূতন প্রজন্ম রয়েছে, শিশুরা রয়েছে তাদেরকে মানসিকভাবেও কিন্তু গড়ে তোলা। আর সবচেয়ে বড় একটা আমাদের রাজ্যে একটা ব্যাধি, এই ব্যাধিটা যেটা যুবরা অনেকটা ওইদিকে চলে যাচ্ছে, নেশার কবলে চলে যাচ্ছে। সেই নেশার কবল থেকে এদেরকে বাঁচিয়ে আনা, সচেতন করা, এটাও কিন্তু মিলনমেলা কাজ করছে। এবার আমরা প্রত্যেকেই জানি যে আজকে যার সামনে আমরা বসে আছি তার সেই ফোক সং আর কীর্তন, এটার জন্য কিন্তু মানুষ প্রচণ্ডভাবে ওনার প্রতি আকৃষ্ট আর ভীষণ প্রিয় একজন নেতা হয়ে উঠেছেন তিনি। এবার কিন্তু আমি ঠিক রিকোয়েস্ট করব যে গান শুনবো, তাই তো? চলুন গান শুনি। না ঠিক আছে, আপনি যেটা বলেছেন, আসলে গান আমি খুব পছন্দ করি, আর বিশেষ করে লোকসঙ্গীত গান বলুন বা কীর্তন গান বলুন, এটা আমার খুব প্রিয় গান, খুব পছন্দ আমি করি। এবং এমন হয়েছে কোনো একদিন হয়তো কোনো একটা প্রোগ্রামে গেছি, আবেগের বসে গান করেছি, এটা কেউ ফেসবুকে রেকর্ড করেছে, তারপর এটা ভাইরাল হয়েছে, তারপরে আরও কোনো জায়গাতে গেছি তারা আবার বলেছে, একসময় আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকেও এটা পোস্ট হয়েছে। তো সব মিলিয়ে দেখুন, আমি বিশ্বাস করি না আমাদের সারা দিনের ক্লান্তি, পরিশ্রম, স্ট্রেস যাই থাকুক না কেন, এটা থেকে আপনাকে মুক্ত পেতে গেলে কিন্তু আপনাকে গান বাজনার সাথে যুক্ত থাকতে হবে। এগুলি কিন্তু আপনাকে মানসিক শান্তি দেয়। আর আমার ব্যক্তি জীবনে কোনো নেশা আমি করি না, আমি কোনো রকমের স্মোক করি না, আমি ড্রিঙ্ক করি না। তো আমার জীবনের মানে হালকা যদি নেশা থাকে বলুন, তাহলে সেটা হচ্ছে এই গান কীর্তনের প্রতি কিছুটা নেশা আছে। তো যখন সুযোগ পাই আমি সেই দিকে যাওয়ার চেষ্টা করি, এবং আমি মনে করি এতে করে এই গান বাজনার সাথে যারা যুক্ত থাকে না, বা বিশেষ করে যারা ধর্মীয় লাইনের সাথে যুক্ত থাকে, আপনি কিন্তু মানসিক অনেকটা শান্তি পাবেন, এবং আপনার একটা সুন্দর জীবনের দিকে যদি আপনি এগিয়ে যেতে চান মানসিক শান্তি নিয়ে, তাহলে কিন্তু এটা একটা উত্তম রাস্তা। এই রাস্তা আমাদেরকে এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। ঠিক আছে, আমি আপনাকে 2টা গান শোনাচ্ছি। কীর্তন আঙ্গিকেই 2 লাইন আমি শোনাচ্ছি, যদিও আমি হঠাৎ করে আপনি বলেছেন আমি অপ্রস্তুত। হ্যাঁ, এবার এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে কালার বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে, বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। ধন্যবাদ। বাহ!
ভীষণ ভালো। মানে যারা আমাদের ওপারে বসে আছেন, স্ক্রিনের ওপারে বসে আছেন, আপনাদের সেই প্রিয় নেতা এত সুন্দর করে গান শোনালো। মানে আমি তো আসলে আজকে থেকে আপনার ফ্যান হয়ে গেলাম গানের গলার। আ My pleasure. মানে একটা গানই শোনাবেন ঠিক এইটুকুই? আছে, ঠিক আর আছে। শোনাবেন না? না, না, ঠিক আর আছে। শোনাবেন না? আচ্ছা ঠিক আছে। তাহলে আসছি আরেকটা বিষয়ে। একটু আ গুরুত্বপূর্ণ বিষয়ে আসছি। সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে ভারতের সঙ্গে যে বাংলাদেশের একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, সেই সম্পর্কটা একটু অন্যরকম দেখা যাচ্ছে। বিশেষ করে ত্রিপুরা, ত্রিপুরা কিন্তু বাংলাদেশের সঙ্গে একটা শুধু কাঁটা তারের বেড়া শুধু মাঝখানে। আমরা একই ভাষা, একই সংস্কৃতি মানে ওই জায়গাতে যে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। কোনো একজন বিশিষ্ট কবি বলেছিলেন, মাগো তুমি কেমন আছো পদ্মা মেঘনার তীরে, আঁচল কানি আটকে আছে খাটা তারের ফাঁকে। এটা ঠিক বাংলাদেশ এবং ত্রিপুরার যারা জনগণ আছেন তাদের ভাষাগত মিল, তাদের সাংস্কৃতিক মিল, আত্মীয়তার বন্ধন অনেক বেশি মজবুত। এই জায়গাতেই কাঁটাতারের ফাঁকে শুধুমাত্র শাড়ির আঁচলটাই হয়তো বা আটকে আছে, কিন্তু আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের অনুভূতি কোথাও আটকে নেই। কারণ বাংলাদেশ এমন একটা জায়গা, এই বাংলাদেশ থেকে লাখো লাখো মানুষ এই ত্রিপুরা, পশ্চিমবঙ্গ কিংবা আসামে এসছেন একসময় হয়তো ভিটে মাটি ছেড়ে জিহাদিদের কারণে, তাদের অত্যাচারে তাণ্ডবে। কিন্তু এলেও তাদের হয়তো পূর্বপুরুষ আজও বাংলাদেশে আছেন। আজও আমরা দেখি বিভিন্ন আমাদের গ্রাম অঞ্চলের বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে অনেক মুরব্বীরা বলে থাকেন, যারা অভিভাবক আছেন তারা বলেন আপনার মামার বাড়ি কোথায় ছিল। অনেকে গর্ব করে বলে বাংলাদেশের অমুক জেলাতে ছিল, কেউ সিলেট বলে, কেউ ব্রাহ্মণবাড়িয়া বলে, কেউ ঢাকা বলে, কেউ কুমিল্লা, যে যার মতো করে বলে। অর্থাৎ বাংলাদেশের সাথে কিন্তু আমাদের নারীর টান। কিন্তু দুর্ভাগ্যবশত গত 5 অগাস্টের পর থেকে যেভাবে মৌলবাদী জিহাদিদের দ্বারা বাংলাদেশ পরিচালিত হচ্ছে, বাংলাদেশে হিন্দুরা অসুরক্ষিত যেমন রয়েছে, হিন্দুদের যেমন নিধন চলছে, হিন্দুরা যেমন অনেক কষ্টে আছেন, ঠিক তেমনি একটা অংশের মুসলমানরাও কিন্তু কষ্টে আছেন। কারণ বর্তমানে বাংলাদেশটা কট্টরপন্থীদের হাতে রয়েছে, এবং এই কট্টরপন্থীদের ভাষা হচ্ছে, এই কট্টরপন্থীদের বিচারধারা হচ্ছে যে এই দেশে শুধুমাত্র এক ধর্মের লোক বসবাস করবে, অন্য কোনো ধর্মের লোক বসবাস করতে পারবে না, এবং তাদের রীতিনীতি অনুযায়ী, ইসলামিক কট্টরপন্থীদের নিয়ম অনুযায়ী, অর্থাৎ যারা অমুসলিম রয়েছে তারা হচ্ছে কাফের, আর তাদের বাঁচার কোনো অধিকার নেই। সেই বিচারধারাকে মাথায় নিয়েই, সেই বিচারধারাকে মনে নিয়েই তারা প্রতিনিয়ত যাকে যে জায়গাতে পাচ্ছে সেখানে মারার চেষ্টা করছে। হিন্দুদের তারা নৃশংসভাবে প্রতিনিয়ত মারছে। কোনো সাধারণ শিক্ষিত মুসলমান যদি তার প্রতিবাদ করে, সেই মুসলমানকেও তারা মেরে ফেলছে। অর্থাৎ এখানে শুধুমাত্র বর্তমানে কট্টরপন্থীদের শাসন রয়েছে, যেখানে সাধারণ মানুষ সম্পূর্ণরূপে অসুরক্ষিত। মানবিকতা, মানবিক মূল্যবোধ ভুলুণ্ঠিত হচ্ছে, কলঙ্কিত হচ্ছে। এই বাংলাদেশ থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। কিন্তু সাথে সাথে এটাও আমাদের ভাবতে হবে, যেহেতু বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী দেশ, এই বাংলাদেশ তৈরি করার পেছনে ভারত সরকারের বা ভারতের অবদান অনস্বীকার্য। ভারতের শত শত সেনা প্রাণ দিয়েছেন পাকিস্তানি রাজাকারদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত সেই অকৃতজ্ঞ বাংলাদেশি বর্তমান যারা রয়েছেন জিহাদি কট্টরপন্থীরা, তারা সেই আত্মত্যাগকে কোনোভাবে স্বীকার করতে চাইছে না। যদিও তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা রাখছি না, এই কারণে, কারণ যে বাংলাদেশকে স্বাধীন করতে, বাংলাদেশকে তৈরি করতে তাদের বাংলাদেশের যিনি জাতির পিতা শেখ মুজিবুর রহমান, তাকে পর্যন্ত তারা হত্যা করতে পারে, তার মূর্তি ভেঙে সেটা নিয়ে তারা খেলতে পারে, শেখ মুজিবুর রহমানের সমস্ত চরিত্র, সমস্ত ভাস্কর্য, সেগুলিকে ভেঙে চুরমার করতে পারে। তো স্বাভাবিক কারণে তাদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি না। আমি মনে করি এটা বিশ্বের দরবারে বর্তমানে একটা লজ্জাজনক অধ্যায় বাংলাদেশে চলছে, এবং আমি বিশ্বাস করি খুব দ্রুত তার সমাধান হবে। তবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু ভালো রাখতেই হবে, ভারতের কারণে নয়, বাংলাদেশের কারণে। বাংলাদেশ যদি মনে করে যে তারা, তাদের দেশের উন্নতি দরকার, বাংলাদেশের যদি সার্বিক মানুষের কল্যাণ তারা কামনা করে, তাহলে অবশ্যই বাংলাদেশকে ভারতের সাথে সম্পর্ক মজবুত রাখতে হবে। কারণ ভারত যদি কোনোভাবে বাংলাদেশকে শত্রু মনে করে, তাহলে বাংলাদেশ কিন্তু কোনোভাবেই এগিয়ে যেতে পারে না। অতএব ভারতবর্ষের, যদিও সেটা বিচারধারা নয়, কারণ আমাদের বিচারধারা হচ্ছে বসুধৈব কুটুম্বকম, আমরা বিশ্বের সমস্ত
দেশকে, সমস্ত দেশের নাগরিককে এক পরিবারের বলে মনে করি। এর ফলেই তো আমরা সমস্ত দেশকে সাহায্য করছি। আজকে রাশিয়া ইউক্রেনের যখন যুদ্ধ চলছে, আমরা ইউক্রেনকে সাহায্য করেছি। তালিবানরা যখন আফগানিস্তান দখল করেছে, তালিবানে খাদ্য পাঠানোর কাজ আমাদের সরকার করেছে। আজ ফিলিস্তিন হামাসের সাথে ইসরায়েলের যখন যুদ্ধ হয়েছে, ফিলিস্তিনিতেও আমরা এইড পাঠিয়েছি, সহযোগিতা পাঠিয়েছি। আমাদের ভারতই একমাত্র, শ্রীলঙ্কাতে যখন ইমার্জেন্সি ছিল, মানে খাদ্যের অভাব হয়েছে, আমাদের দেশ থেকে আমরা খাদ্য পাঠিয়েছি। বিভিন্ন জায়গাতে আমাদের দেশ সাহায্য করেছে। বাংলাদেশ যখন বিপদে ছিল, পাকিস্তানিরা যখন আক্রমণ করেছিল, আমরা তাদেরকে সাহায্য করেছি। আজও ভারত সেই উদার মানসিকতা নিয়ে কাজ করে, কিন্তু কেউ যদি মনে করে ভারতকে অবজ্ঞা করে তারা এগিয়ে যেতে পারবে, এটা অসম্ভব। তো আমি মনে করি বাংলাদেশি বর্তমান যারা রয়েছেন, খুব দ্রুত তাদের মানে সহানুভূতিশীল হোক, তারা দ্রুত তাদের সেই মানবিক মূল্যবোধটা ফুটে উঠুক, এটাই আমি কামনা করছি। অন্যথায় বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হবে। আমাদের ভারতবর্ষে বলে যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই মন্ত্রটাই কিন্তু ভারতবর্ষ মানে। আমাদের ভারতের সবাই এই জিনিসটা মানে। কিন্তু অন্য কোনো রাষ্ট্র যদি একটা ধর্মকে নিয়েই টানাটানি করে যে সেটাই তাদের হবে, অন্য ধর্ম হবে না, সেটা ভুল ধারণা। ভাই, ধর্ম যার যার, দেশ তো সবার। তো এই জিনিসটা কিন্তু দারুণভাবে কিন্তু মাননীয় মন্ত্রী কিন্তু সুন্দর করে বলে দিয়েছেন যে ভারতবর্ষ কিন্তু হাত কিন্তু বাড়িয়ে রেখেছে বন্ধুত্বের, আপনাদের ভালোর জন্যই। আর আরেকটা বিষয় আমি জানতে চাইবো যে এবারের যে মিলন মেলা অনুষ্ঠান, এখানে তো বাংলাদেশের শিল্পী আসছেন, আমন্ত্রণ জানিয়েছেন? এই বছর আমরা বাংলাদেশের শিল্পীকে আমন্ত্রণ করিনি, এই কারণ যে বাংলাদেশে ভারতের জাতীয় পতাকাকে অপমান করা হয়েছে, যে বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুদের নিধন করা হচ্ছে, হিন্দু মেয়েদের তুলে তুলে দর্শন করা হচ্ছে, তো স্বাভাবিক কারণে সেই বাংলাদেশকে আপাতত আমরা সম্মান জানাতে পারছি না। যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশ ভারতের জাতীয় পতাকার অপমাননার জন্য ক্ষমা চাইছে, যতক্ষণ সেখানে হিন্দুরা সুরক্ষিত হচ্ছে না, ততক্ষণ আমরা বাংলাদেশের প্রতি বা বাংলাদেশের শিল্পীকে আমরা আমন্ত্রণ করতে পারি না, কারণ এটা আমার মনে হয় এটা অনৈতিক হবে। সুধাংশু দাস আর ফটিক রায় জল করে চলছে ত্রিপুরা রাজ্যে। প্রত্যেকের মুখে মুখে আপনার জন্য কিন্তু ফটিক রায়ের নামটা ভীষণভাবে প্রস্ফুটিত হয়ে আছে। সেই ফটিক রায়ের জন্য আর কি পরিকল্পনা রয়েছে আপনার? দেখুন, এটা একটা চলমান প্রক্রিয়া। ফটিক রায় কনস্টিটিউয়েন্সি একটা গ্রামীণ এলাকা ছিল। আমার মনে আছে আমি যখন এমএলএ হিসাবে নির্বাচিত হয়েছি ফটিক রায় বিধানসভা থেকে, তেমন কিছু ছিল না ফটিক রায়, শুধুমাত্র কয়েকখানা পঞ্চায়েত অফিস, কয়েকগুলি স্কুল বা কি বলে অঙ্গনারী স্কুল ছাড়া তেমন বিশেষ কিছু ছিল না, না অফিস আদালত সেইভাবে ছিল। ফটিক রায় মানুষ যাবে এরকম কোনো পরিস্থিতি কিন্তু ছিল না। তো আমি চেষ্টা করেছি সেই গত 5 বছর 18 থেকে 23 পর্যন্ত ফটিক রায় বিধানসভা রাস্তাঘাটের উন্নয়ন, পরিকাঠামোর উন্নয়ন, পানীয় জল পৌঁছে দেওয়া, বিভিন্ন জায়গাতে ব্রিজ নির্মাণ করা, কৃষকদের জন্য সেচের ব্যবস্থা করা, এগ্রিকালচারের অফিস তৈরি করা, ফার্মার নলেজ সেন্টার নির্মাণ করা, এরকম বহুবিধ প্রকল্প নিয়ে কিন্তু আমি কাজ করেছি এবং গত 5 বছর অনেক উন্নয়ন হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং ফটিক রায়ের মানুষ বলছেন, এটা আমি বলছি না, যে গত 88 সাল থেকে কিংবা 78 থেকে 88 10 বছর সিপিএম এর সরকার ছিল, 88 থেকে 93 5 বছর কংগ্রেসের সরকার ছিল, 93 থেকে 18 সাল একটানা 25 বছর সিপিএম এর সরকার ছিল, প্রায় 40 বছর সিপিএম কংগ্রেস ফটিক রায়ের যা উন্নয়ন করতে পারেনি, গত 5 বছর কিন্তু ফটিক রায় তার চেয়ে অনেক গুণ বেশি উন্নয়নমূলক কাজ হয়েছে। তার পাশাপাশি ফটিক রায় বিধানসভাকে, আমাদের বিধানসভা শুধু নয়, আমাদের রাজ্যের মধ্যে নয়, শুধু বহিরাজ্যের মানুষও ফটিক রায়কে চেনার একটা সুযোগ হয়েছে। এই ফটিক রায় আমি ন্যাশনাল লেভেলের ধরতে পারেন ফুটবল টুর্নামেন্ট করিয়েছি 4 হুইলার কার দিয়ে, যেখানে নাইজেরিয়া, কেনিয়া, তারপর কি বলে জার্মানি, বাংলাদেশ, নর্থ ইস্টের সমস্ত রাজ্য থেকে বড় বড় খেলোয়াড়রা সেই মাঠে গিয়ে ফুটবল খেলেছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গত বছর ফুটবল ফাইনাল ম্যাচের উদ্বোধনে তিনি গিয়েছিলেন, তিনি নিজে সাক্ষী ছিলেন যে পরিমাণের লোক সেই ফুটবল টুর্নামেন্টের মঞ্চে মানে মাঠে ছিল, প্রায় 50-60 হাজার লোক। পুরো ফটিকরা এলাকা একেবারে স্তব্ধ, গাড়ি ঘোড়া চলতে পারে না, এত বেশি মানুষ হয়েছিল। মানে এটা এখনো চোখে ভাসলে না আমার কাছে একটা আবেগ মনে হয়। তো মানুষ চিনতে পেরেছে বম্বের বড় বড় আর্টিস্ট মোনালি ঠাকুর মতো প্লেব্যাক সিঙ্গারকে ফটিকরায় আমি এনেছি, অ্যাশ কিং এর মতো
প্লেব্যাক সিঙ্গারকে এনেছি, আকৃতি কক্কর এনেছি, বাবুল সুপ্রিয় পারফর্ম করেছে, সঞ্চয়িতা, কিঞ্জল চ্যাটার্জি তারা পারফর্ম করেছে, যারা কোনোদিন ফটিক রায়কে চিনত না তাদের মুখ দিয়ে ফটিক রায়ের নাম উচ্চারিত হয়েছে, তারা তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ফটিক রায়ের নাম লিখে ধন্যবাদ জানিয়েছেন যে তাদেরকে আমন্ত্রণ করার জন্য। রিসেন্টলিও আপনারা দেখছেন ইমন চক্রবর্তী আসছেন, তারপর কুনাল গাঞ্জাবালা আসছেন, ফকিরা, তারা কোনো সময় ফটিক রায়ের নাম চিনতো না, জানতো না। তাদের মাধ্যমেও দেশের মানুষ জানতে পারছে যে, বা কলকাতার মানুষ জানতে পারছে যে ত্রিপুরাতে ফটিক রায় বলে একটা বিধানসভা আছে, এলাকা আছে। অর্থাৎ আমি চাইছি ফটিক রায়ের নাম শুধু রাজ্যের মধ্যে নয়, দেশের মধ্যে যাতে উজ্জ্বল নক্ষত্রের মতো দাঁড়িয়ে থাকে, এবং আমি আমার প্রতিনিয়ত চেষ্টা করছি ফটিক রায় বিধানসভার সার্বিক উন্নয়নের সাথে সাথে ফটিক রায় বিধানসভার যারা জনগণ আছেন তাদের সেবায় যাতে প্রতিনিয়ত নিয়োজিত থাকতে পারি, সেই প্রচেষ্টা নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে। মহাশয়, আপনি একজন সৃজনশীল, একজন আধ্যাত্মিকভাবেও আপনি প্রার্থনা করেন, ঈশ্বরের কাছাকাছি গিয়ে কীর্তন আপনি করেন, তারপর আপনি গান করতে ভালোবাসেন। আপনার থেকে আমি কয়েকটা চটচট প্রশ্ন করব, জাস্ট আপনি উত্তর দেবেন। আপনার প্রিয় শিল্পী? আমি জগজিৎ সিংকে খুব পছন্দ করি, জগজিৎ সিং এর গাজল গান আমার খুব ভালো লাগে। যদি আপনি এক কথায় বলেন, আমার ভালো লাগে জগজিৎ সিং এর গাজল। আপনার প্রিয় খেলোয়াড়? অবশ্যই MS ধোনি, ক্রিকেটার হিসেবে। আপনার প্রিয় অভিনেত্রী? এটা বলা মুশকিল, তবে এটা ঠিক। প্রিয় অভিনেত্রী বললে রবীন্দ্র ট্যান্ডনের সেই কমেডি ফিল্ম আমি খুব ভালোবাসি দেখতে, বা ভালো লাগে আমার। প্রিয় অভিনেতা? প্রিয় অভিনেতা অবশ্যই অক্ষয় কুমার। প্রিয় ছবি? মানে সিনেমা বলছেন, মুভি? প্রিয় মুভি বললে আমি কমেডি ফিল্ম দেখতে খুব ভালোবাসি, যেমন ফির হেরা ফেরি আমি অনেকবার দেখেছি, আমার খুব ভালো লাগে। তারপর বাদশাহ ফিল্ম দেখেছি, অনেক ভালো লাগে আমার। গোলমাল 3, অর্থাৎ কমেডি ফিল্ম যেগুলি আছে আমার খুব ভালো লাগে। প্রিয় উপন্যাস? প্রিয় উপন্যাস বললে এখানে কিন্তু একটু ব্রেক ধরতে হবে, কারণ সেইভাবে উপন্যাস পড়ার আমার সুযোগ হয় না, বা সেইভাবে নয়। তবে ইদানিংকালে আমি তিতাস একটি নদীর নাম এই উপন্যাসটা পড়ছি, যেটা আমি মনে করি বিশেষ করে যারা সমাজের দুর্বল অংশের মানুষ তাদেরকে মোটিভেট করার জন্য তারা কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, সেটা কিন্তু তিতাস একটি নদীর নাম নামক যে উপন্যাস আছে এটাতে কিন্তু আমরা পাই। প্রিয় রাজ্য? অবশ্যই ত্রিপুরা। প্রিয় প্রধানমন্ত্রী? অবশ্যই নরেন্দ্র মোদীজি, নিঃসন্দেহে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ কিন্তু যুব আইকনও বলতে পারি, মানে যুবকদের কিন্তু খুব কাছের লোক। এই নামটা সুধাংশু দাস, এই নামটা কিন্তু প্রত্যেকটা যুবকের মনে কিন্তু গেঁথে আছে। আর অবশ্যই ফটিক রায় আমাদের প্রত্যেকের মনেই কিন্তু গেঁথে যাবে, আরও আগামী দিনে আরও যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে তা করার পরে। অসংখ্য ধন্যবাদ, আপনি নিউজ নাওকে এতটা সময় দিয়েছেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনারা কিন্তু ফটিক রায়ের সেই মিলন মেলায় মিলিত হবেন, যাবেন। নমস্কার, এখানে শেষ করছি আজকের আমাদের অভিমুখ অনুষ্ঠান। আপনাদেরকেও ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আপনার চ্যানেলের সমস্ত দর্শকদের মিলন মেলায় আসার জন্য আবারও বিনীতভাবে নিমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।